आज 23 সেপ্টেম্বর জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি। তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাত তৃণমূল কাউন্সিলরেরই। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ভাটপাড়ায়। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি। আইএমের বৈঠকে নয়া উত্তেজনা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ। অনুদার কমিটির প্রত্যাখ্যান। বীরভূমের পুজো কমিটির। কেউ বসবে কেউ ছাড়বে, তাতে কিছু আসে না। প্রদেশ সভাপতি নিয়ে নির্লিপ্ত অধীর চৌধুরী। সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়, স্পষ্ট বার্তার সার। ট্রলার দুর্ঘটনায় মৃত ৮ মৎস্যজীবীর দেহ উদ্ধার, নিখোঁজ এখনো ১। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বঙ্গোপসাগরে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের নিখোঁজ ৯ জন মৎস্যজীবীদের মধ্যে ৮ জনের দেহ উদ্ধার হল। উদ্ধারকারী দল ট্রলারের কেবিনে তল্লাশি চালিয়ে ৮ জনের দেহ উদ্ধার করেছে। তবে এখনও ১ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে কাকদ্বীপের ১৭ জন মৎস্যজীবী বাবা গোবিন্দ্র ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। সেই দুর্ঘটনায় ৪ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হলেও বাকি ৯ জনের নিখোঁজ হয়ে যায়। শনিবার থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানে রবিবার সকালে ট্রলারটি উদ্ধার হয়। এরপর একাধিক ট্রলারের সাহায্যে সেটিকে নামখানার লুথিয়ান দ্বীপে আনা হয়। সেখানেই ট্রলারের কেবিনে তল্লাশি চালিয়ে ৮ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও ও মৎস্যজীবী সংগঠনের কর্তারা নামখানার হরিপুর ঘাটে উপস্থিত হন এদিন। তারা দেহগুলি মৎস্যজীবীদের গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করেন। তবে আরও ১ নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি জারি রয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, দুর্ঘটনার দিন যে ৮ জন মৎস্যজীবীদের জীবিত উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে ৬ জন সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি ২ জন মৎস্যজীবীকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। আর মৃত মৎস্যজীবীদের পরিবারের তরফ থেকে সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি তাদের পরিবারের জন্য সরকারি বরাদ্দ, সরকারি সাহায্য দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে ফের কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, জম্মু ও কাশ্মীরে পাথর ছুঁড়ে যারা অশান্তি সৃষ্টি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না সরকার। একই সঙ্গে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন শাহ। এই প্রসঙ্গে বিরোধী শিবিরের নেতারা, বিশেষত ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ করেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। বিজেপি প্রার্থী রবীন্দ্র রায়নার সমর্থনে নওশেরাতে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন অমিত শাহ। এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি সভাপতি রবীন্দ্র এই সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি জম্মু ও কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলতে চান, যাদের তিনি একদিন সিংহ বলে অভিহিত করেছেন। পাশাপাশি তার অভিযোগ, ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট পাথার নিরপেক্ষারী ও সন্ত্রাসবাদীর মুক্তি দিতে চায়। তাদের ইস্তাহারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পরই এই পদক্ষেপ নেওয়া হবে। শাহ বলেন, ফারুক আবদুল্লাহ জম্মু কাশ্মীরে পাহাড়ে সন্ত্রাসবাদের পুনরুজ্জীবনের কথা বলছে, কিন্তু আমি বলতে চাই এটা মোদীর সরকারের সময়। আমরা সন্ত্রাসবাদকে শেষ করব, কোনো সন্ত্রাসবাদী বা পাথর নিক্ষেপকারী ছেড়ে দেওয়া হবে না। শাহ আরও বলেন, এনসি এবং কংগ্রেস পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা ভাবছে। আমি ফারুক আবদুল্লাহ এবং রাহুল গান্ধীকে বলতে চাই, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না। আমি আমাদের সিংহদের সঙ্গে কথা বলবো, পাকিস্তানের সঙ্গে নয়। বছরের পর বছর সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরকার যে ভূগর্ভস্থ বাংকার তৈরি করেছে সে কথা উল্লেখ করেছেন তিনি। সীমান্তের উপর থেকে গুলি চালানোর ক্ষমতা কারোর নেই বলে এই ধরনের কাঠামোর আর প্রয়োজন হবে না। তারা গুলি চালালে আমরা শেলের মাধ্যমে তাদের জবাব দেব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের প্রথম কোনো ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করল। রবিবার বোলপুরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদানের চেক তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদান প্রত্যাখ্যান করল শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতি। কারণ হিসাবে তারা জানায়, এখনও আরজিকর কাণ্ডের বিচার হয়নি, তাই অনুদান প্রত্যাখ্যান করে প্রতিবাদ করছেন। প্রসঙ্গত, আগেই আরজিকরের ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বহু পুজো কমিটি সরকারি এই অনুদান প্রত্যাখ্যান করেছে। এবার সেই তালিকায় সংযুক্ত হল বীরভূম। বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর অনুদানের চেক বিতরণের এই উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল সহ বোলপুর থানার আইসিও, শান্তিনিকেতন থানার ওসি প্রমুখ। নানুর, বোলপুর, শান্তিনিকেতন, পাড়ুই ও ইলামবাজার এই 5টি থানার পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে অনুদান প্রত্যাখ্যান করে শান্তিনিকেতনের দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতি। এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, 5টি থানা এলাকায় 65টি পুজো কমিটিকে আমরা চেক বিলি করলাম, বাকিরা থানা থেকে চেক সংগ্রহ করবেন। যারা আনন্দে মাতেন
তারা সকলেই এই অনুদান নিতে এসেছেন। একটি মাত্র ক্লাব দক্ষিণ গুরুপল্লী অনুদান প্রত্যাখ্যান করেছে, সেটা অন্য একটি ক্লাব চেয়েছিল, তাদের দেওয়ার জন্য সুপারিশ করেছি। দক্ষিণ গুরুপল্লী উন্নয়ন ও সাংস্কৃতিক সমিতির পুজো কমিটির সভাপতি প্রণব চট্টোপাধ্যায় ও পুজো কমিটির সদস্য চন্দনা মুখোপাধ্যায় বলেন, এখনও আরজিকর কাণ্ডের বিচার পায়নি নির্যাতিতা, আমাদের মেয়ে বিচার পায়নি, তাই আমরা কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে আগেই জানিয়ে দিয়েছি সরকারি অনুদান আমরা নেব না। এটাই আমাদের যৌথ প্রতিবাদ। কেন্দ্রীয় নেতৃত্ব যাকেই সভাপতি করুন না কেন তাতে তার কিছু বলার নেই, এমনই মত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শনিবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রবীণতা শুভঙ্কর সরকারকে বঙ্গ কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে ঘোষণা করেন। এরপরই এমনই প্রতিক্রিয়া দিলেন অধীর। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন বহরমপুরের 5 বারের সাংসদ অধীর। এদিকে এই নির্বাচনে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে লড়েছিল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারও করেছিলেন অধীর। বাংলার রাজনীতিতে একদিকে বিজেপি ও অন্যদিকে তৃণমূল দুই বিরোধীকে দলের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তার হারের পর হাতছাড়া হয় কংগ্রেসের শক্তিশালী গড় বহরমপুর। কংগ্রেসের এই হারের পর থেকেই জল্পনা চলছিল প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তিনি কি আর থাকবেন। সেই জল্পনা সত্যি হলো গতকাল। প্রাক্তন হলেন অধীর। এদিনই বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদকে ঘিরে ধরেন সাংবাদিকরা। অধীর সাব বলেন, আমার কিছু বলার নেই, যে কেউ সভাপতি হতে পারেন, আমার আগেও কেউ সভাপতি ছিলেন, এর পরেও কেউ সভাপতি হবেন। কেউ সভাপতি হয়, কাউকে পদ ছাড়তে হয়, এতে কিছু যায় আসে না। দলের শীর্ষ নেতৃত্ব তাদের অধিকার বলে যে কোনো কাউকে সভাপতি করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। শনিবার হঠাৎ সভাপতির নাম ঘোষণা প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, এই প্রক্রিয়া অনেকদিন ধরেই চলছিল, হঠাৎ করে কিছু হয়নি, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই বদলেছে, এতে অসুবিধা কোথায়। তিনি জানান, প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে অনেকেরই মতামত নিয়েছিল কংগ্রেসের হাইকমান্ড। সভাপতি পদ খোয়ালেও তার আক্ষেপ নেই। অধীর বলেন, ওয়ার্কিং কমিটির সদস্য আছি, কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য রয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের আলোচনা শুরু হয়েছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই। এবছর 21 জুন কলকাতার একটি বৈঠক বঙ্গ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব পাশ হয়। সেই সঙ্গে ছিল সভাপতি বদলের প্রস্তাবও। এরপর 29 জুলাই একটি বৈঠকে বঙ্গ কংগ্রেসের ইনচার্জ গুলাম আহমেদ মীর অধীরকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করেন। তাতে বিতর্ক ধোঁয়াশা তৈরি হয়। তবে এটা বোঝা গিয়েছিল যে বঙ্গ কংগ্রেসের সভাপতি পদে অধীর চৌধুরীর সময় শেষ হয়ে গিয়েছে। বদল অবশ্যম্ভাবী। শেষমেশ দলের প্রাক্তন ছাত্রনেতা শুভঙ্করের উপরেই আস্থা রাখল কংগ্রেস। ভেঙে দেওয়া হোক কলকাতা ও জলপাইগুড়ির আইএমএ শাখা, এমনই সুপারিশ করল আইএমএর রাজ্য শাখা। দিল্লিতে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে এই সুপারিশ, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে আইএমএর কলকাতা শাখার চিকিৎসক কৌশিক বিশ্বাস পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মেল করে দিল্লিতে সংস্থার এক শীর্ষ কর্তাকে পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন। রবিবার ছিল আইএমএর বৈঠক, তাতে চিকিৎসকদের এই সংগঠনের নির্বাচনের আয়োজন নিয়ে কথা বলতে হবে বলে ঠিক ছিল। তবে আরজিকরের ঘটনা নিয়ে যে অচলাবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গত কয়েকদিন ধরে তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব বৈঠকের উপর পড়ে। প্রধান বিষয় হিসাবে উঠে আসে আরজিকর। সদস্যরা সকলেই আরজিকর নিয়ে কথা বলতে থাকে। একাধিক চিকিৎসকের ভূমিকা ঘিরেও প্রশ্ন উঠতে থাকে। পাশাপাশি হাসপাতালের ব্যবস্থা নিয়েও উঠে প্রশ্ন। সভায় হাজির সদস্যদের অনেকেই দাবি করতে থাকেন যে সমস্ত চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সঙ্গে অভিযুক্ত তাদের সদস্যপদ বাতিল করতে হবে। সেই কথার মধ্যে আইএমএর কলকাতা শাখার সদস্য চিকিৎসক অসীম সরকার নিজের বক্তব্য রাখেন। সেই বক্তব্যকে ঘিরেই শুরু হয় উত্তেজনা। চিকিৎসক অসীম সরকার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এক পক্ষের কথা শুনে হেডকোয়ার্টারের কাছে কারো সদস্যপদ বাতিলের কথা বলা বাঞ্ছনীয় নয়। তার এই বক্তব্যের পর ফের উত্তাল হয়ে ওঠে আইএমএর বৈঠক। অনেকেই মনে করেন চিকিৎসক অসীম সরকার সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে আড়াল করার চেষ্টা করছেন। এলাকার কর্তৃত্ব কিংবা দলেরই বিরোধী গোষ্ঠীকে দাঁত ফোটাতে না দেওয়া নিয়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর আরও এক কাউন্সিলরকে খুন করার সুপারি দিচ্ছে, তা সচরাচর শোনা যায় না। বাস্তবে এবার সেই ঘটনার সাক্ষী থাকল ভাটপাড়া। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওয় মোহাম্মদ মুমতাজ নামে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে সাহেব নামে কোনো ব্যক্তিকে খুন করার পরিকল্পনার কথা। সেই খুনের জন্য ভিন রাজ্য থেকে সুপারি কিলার ভাড়া করে নিয়ে আসা হবে বলেও ওই ভাইরাল ভিডিওতে বলতে
শোনা যাচ্ছে। ভাইরাল ভিডিওর অপর একটি অংশে খুনের বরাত দেওয়ার জন্য গোপাল নামে এক ব্যক্তির কথাও শোনা যাচ্ছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভাটপাড়া পুরসভা এলাকায়। ভাইরাল ভিডিও যে সাহেবদা এবং গোপালদার কথা বলছে ওই ব্যক্তি, তারা দুজনেই শাসক দলের কাউন্সিলর। বর্তমানে সাহেব অর্থাৎ নূরে জামাল ভাটপাড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি আবার পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর পরিষদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে গোপাল রাউত ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যার বিরুদ্ধে দলীয় কাউন্সিলর নূরে জামালকে খুনের ছক কষার অভিযোগ উঠছে। কিন্তু কিভাবে সামনে এলো গোটা ঘটনাটি? জানা গিয়েছে দিন কয়েক আগে মোহাম্মদ মুমতাজ নামে ওই ব্যক্তিকে নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে কাউন্সিলরের খুনের পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয় পুলিশের কাছে। তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি পুলিশের হেফাজতে থাকাকালীন নাকি তার আগে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে আরও যে বিষয়গুলি বলতে শোনা যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য, নূরে জামাল আর পিকে খুন করার জন্য তাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। প্রথমে অগ্রিম হিসাবে 1.5 লক্ষ টাকা এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে 8.5 লক্ষ টাকা দেওয়ার কথাও তাকে বলা হয়েছিল। খুনের সুপারির জন্য নিজাম নামে এক দুষ্কৃতীকে ডাকা হয়েছিল লুধিয়ানা থেকে। গোপাল পরে অবশ্য খুনের পরিকল্পনার বিষয়টি আপাতত স্থগিত রেখে শুধু হুমকি দিতে বলেন বলে দাবি। এদিকে এই বিষয়টি সরাসরি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ভাইরাল ভিডিও যে নামগুলো শোনা যাচ্ছে তারা সকলেই রাজু হিটারের ঘনিষ্ঠ। এই রাজু হিটারের সঙ্গে আবার সখ্যতা রয়েছে বিজেপি নেতা অর্জুন সিং এর। তার বাড়ি এবং গাড়িতে সবসময় ঘোরাফেরা করে রাজু হিটার। তাই এর পিছনে যে সরাসরি অর্জুনের হাত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশ প্রশাসনকে সবটাই জানিয়েছি, তারা গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা সে নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি সোমনাথ। অন্যদিকে বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অর্জুন সিং। পাল্টা তৃণমূলের ঘাড়েই গোটা ঘটনার দায়ভার চাপিয়েছে তিনি।